অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কেনেডিয়ান সরকার গত ২৬শে মার্চ অর্থাৎ ২৬শে মার্চ ২০২৬-এ বিল পাশ করলো। সেটা হচ্ছে বিল C-12। আমরা অনেকেই জানি যে বিল C-12 সরকারের বিশাল একটা বিষয়, কিন্তু আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বিলের আওতায় রেফুজি ক্লেইমেন্টরা কিভাবে প্রভাবিত হবে বা এটার ফলাফল তাদের উপরে কিভাবে বা ইম্প্যাক্টটা কিভাবে পড়বে। তার আগে আমি নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। আমি শাহনাজ পারভীন আর CIC-IRB কথা বলছি কানাডার টরন্টো শহর থেকে। অনেক দিন থেকেই এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যে বিল C-12 আইনে পরিণত হবে কিনা। এই কথাটাই সরকার জানিয়ে দিল ২৬শে মার্চ ২০২৬-এ। এটাতে আসলে কারা প্রভাবিত হবে অথবা কাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে, এর আওতায় যে বিষয়গুলোকে সামনে আনা হয়েছে সেটা হচ্ছে যারা অলরেডি রেফুজি ক্লেম করেছেন কিন্তু ওনারা কানাডাতে প্রথমবারের মতন এসেছিলেন ২৪শে জুন ২০২০-এ এবং থেকেছেন ১ বছরের বেশি। এখন কথা হতে পারে কিভাবে এসেছিলেন, কিভাবে থেকেছেন। কেউ হয়তো এখানে ভিজিটার হিসেবে এসেছেন, তারপরে উনি ভিজিটার ভিসাকে এক্সটেনশন করে ভিজিটার রেকর্ডে ছিলেন এবং পরবর্তী পর্যায়ে একটা সময়ে গিয়ে রেফুজি ক্লেম করেছেন। এছাড়া একটা সিগনিফিক্যান্ট নাম্বারে তারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তারা এখানে এসেছিলেন পড়ার উদ্দেশ্যে। কেউ হয়তো কিছুটা পড়াশোনা করেছেন, ১ বছর পড়েছেন, ২ বছর পড়েছেন, তারপরে যে কোনো কারণেই হোক ওনারা যখন বুঝেছেন যে ওনাদের জীবন নিরাপদ নয়, ওনাদের নিজের দেশে ফেরত গেলে তখন তারা রেফুজি ক্লেম করেছেন। এরকম নানানভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এদেশে এসেছেন এবং ১ বছরের বেশি সময় থাকার পরে যারা রেফুজি ক্লেম করেছেন তাদের এই ক্লেমগুলোকে আর IRB-তে পাঠানো হবে না, অর্থাৎ ইমিগ্রেশন রেফুজি বোর্ডে পাঠানো হবে না এবং সাধারণ নিয়মে RPD বা রেফুজি প্রোটেকশন ডিভিশনে যে হেয়ারিং হতো সেটা হবে না। এই আওতায় আইনের আওতায় আরও কারা এফেক্টেড হবেন। আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ USA থেকে অনিয়মিতভাবে অনেকে কানাডাতে প্রবেশ করেন। এই অনিয়মিতভাবে যারা কানাডাতে প্রবেশ করেন এবং পরবর্তী পর্যায়ে রেফুজি ক্লেম করেন তাদের ক্ষেত্রে ১৪ দিন একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে যদি ওনারা ক্লেম করতে চান অনিয়মিতভাবে এসে, তাহলে ১৪ দিনের মধ্যে ওনাদের ক্লেম সাবমিট করতে হবে। নিয়মিতভাবে বর্ডারে এসে যে ক্লেম করার প্রক্রিয়াটা রয়েছে সেটাতে কোনো পরিবর্তন আনা হয়নি। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যাদের ক্লেমগুলো RPD-তে বা IRB-তে রেফার করা হবে না তাদের কি হবে? তাদের সবাইকে কি ডিপোর্ট করা হবে? তাদেরকে এই মুহূর্তে কি প্লেনে চড়িয়ে যার যার দেশে পাঠিয়ে দেওয়া হবে? বিষয়টা তা নয়। এরা প্রত্যেকেই বলেছেন তাদের ক্লেইমের মাধ্যমে যে তাদের নিজের জীবন নিজের দেশে নিরাপদ নয়। সুতরাং সেই দেশে তাদেরকে পাঠানোর আগে সরকার আরেকবার তাদের কেসগুলোকে রিভিউ করবেন, যেটাকে বলা হচ্ছে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট। এই প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে দেখা হবে সেই মানুষটার জীবন এখনও তার দেশে অনিরাপদ কিনা। যদি অনিরাপদ হয়, এটা প্রমাণিত হয়, তাহলে সেই অ্যাপ্লিকেন্টকে পিআরের আওতায় আনা হবে, অর্থাৎ ওনাকে আইডেন্টিফাই করা হবে ইদার কনভেনশন রেফুজি অর প্রোটেক্টেড পারসন। সুতরাং এর পরের স্টেজটা থাকবে উনি পিআরের পথে হাঁটতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যদি কারো প্রার অ্যাপ্লিকেশনটা, যেটা আমি বললাম প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট, সেই অ্যাপ্লিকেশনটা যদি রিফিউজড হয় তাহলে কি হবে? আগেই বলেছি যে যারা এই আইনের আওতায় পড়বেন তাদেরকে IRB-তে রেফার করা হবে না। আমরা জানি যে IRB-তে বিভিন্ন ডিভিশন রয়েছে, RPD একটা, IAD একটা। সুতরাং IRB-তে যখন উনি ফেরত যেতে পারছেন না তার মানে হচ্ছে তার অ্যাপিলের কোনো অপশন থাকছে না। তাহলে যদি রিফিউজড হয়, ওনার ক্ষেত্রে যেটা করণীয়, একজন অ্যাপ্লিকেন্ট যদি এর পরেও মনে করেন যে উনি যে সমস্যাটার কথা বলেছেন সেটা যথেষ্ট জেনুইন, যথেষ্ট ওয়েটি, তাহলে উনি ফেডারেল কোর্টে যেতে পারেন জুডিশিয়াল রিভিউয়ের জন্য। মোটামুটিভাবে এটাই হচ্ছে বিল C-12-এর যে কথাটা আমি বললাম সার সংক্ষেপ, যেটা রেফুজি ক্লেমেন্টদের এফেক্ট করবে। এখন অনেকেই আমাকে যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে প্রার
নেগেটিভ সাইড পজিটিভ সাইড বলার জন্য। প্রথম কথাই হচ্ছে, যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের হাতে অসংখ্য অপশন নেই। প্রায় ইন কম্পেয়ার টু রেফিউজি হিয়ারিং অ্যান্ড কেসেস, হ্যাঁ, রিফিউজাল রেট কোয়াইট হাই। এক্ষেত্রে কি হবে আমরা এটা বলতে পারছি না, কারণ হচ্ছে এই প্রক্রিয়াটা এখনও শুরু হয়নি এদের ক্ষেত্রে বিশেষ করে। এখানে সাধারণত কোনো হিয়ারিং হয় না, কখনো কখনো হিয়ারিং হয়, কখনো কখনো হয় না, এটা নির্ভর করবে ওই কেসের উপরে। এবং সাকসেস রেট ইন কম্পেয়ার টু রেফিউজি এটা কম ছিল, কিন্তু আগামীতে এটা কী হবে আমরা আসলে জানি না। সুতরাং একদিকে যথেষ্ট অনিশ্চয়তা ছিল, লোকজনের আলোচনা ছিল এটা কি বিল আকারে পাশ হবে কি না, আইন আকারে আসবে কি না। এটা আইন আকারে এসেছে, এখন এটা আইন, এটা আমরা পছন্দ করি বা না করি, এটা এখন কানাডার একটা আইন। এ বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, নিচে আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আর যদি মনে করেন যে এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ, আপনারা তাহলে এই ভিডিওটাকে পছন্দ করতে পারেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন। আগামীতে আরও জরুরি ভিডিও নিয়ে ফেরত আসবো, যেখানে কেনেডিয়ান সরকারের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, সেখানকার আপডেট নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।